হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ড্রামা এক্সপ্লেইন করব তার নাম হচ্ছে ওয়েন দ্য ফোন রিংস, যা রিসেন্টলি 2024-এর একটি ড্রামা। তো চলেন শুরু করা যাক। ড্রামাটির শুরুতে আমরা ড্রামার মেইন লিড ক্যারেক্টার বাইক সায়নকে দেখি, যে একটি পার্টিতে এসেছিল। সে অনেক সুন্দর থাকায় পার্টির সবাই তাকিয়ে দেখতে থাকে। তখনই তার ওয়াইফ হং হিজু সেখানে এন্ট্রি নেয়। তো হং হিজু বোবা ছিল, সে কথা বলতে পারতো না। এখন পার্টিতে এত সুন্দর একটা ছেলের সাথে তার এমন ওয়াইফকে দেখে সবাই তাদের দিকে একটু আজবভাবে তাকাতে থাকে। এইটা দেখে সায়ন বলতে থাকে, ওরা আমাকে দেখতেছে, তুমি টেনশন নিও না। ওরা তোমার ব্যাপারে একটু কিউরিয়াস, আর আমাদের সম্পর্কে যেন কিছু তারা না জানতে পারে, এইটা মনে রেখো। সিন চেঞ্জ হলে আমরা একদিন আগের ঘটনায় যাই। হিজু একটি নিউজ চ্যানেলে কাজ করত, যেখানে সে তার মতোই বোবাদের খবর বোঝানোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করত। তো হিজু তার কাজ শেষে যেতে থাকলে তখন সায়নের নিউজ টিভিতে দেখাতে থাকে। এখানে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যে সেকেন্ড ফিমেল লিড ক্যারেক্টার ছিল, যার নাম ছিল ইউরি। ইউরি আবার সায়নের ফ্যান ছিল। তখনই স্ক্রিনে সায়নকে দেখে হিজু রেগে যেয়ে তাকে মিডল ফিঙ্গার দেখায়। তো এইখানে আমরা জানতে পারি তাদের 3 বছর আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের বিয়ে সিক্রেট ছিল, যার কারণে এই কথা শুধু তাদের ফ্যামিলি মেম্বাররাই জানতো। তো ওদের কিভাবে বিয়ে হলো আর কেনই বা হলো সেইটা আমরা সামনে জানতে পারবো। তো এইখানে সায়ন তার প্রেস মিটিং শেষ করে অফিসে ফিরে আসে। অন্যদিকে হিজু তার মা আর শাশুড়ির সাথে ছিল। তো সায়নের বাবা ছিল একজন কোম্পানির প্রেসিডেন্ট, আর হিজুর সৎ বাবা ছিল কোম্পানির চেয়ারম্যান। তো এইসব কারণে দুই ফ্যামিলির মধ্যে অনেক আগে থেকে সম্পর্ক ভালো ছিল। এখানে সায়নের মা হিজুকে বলে তার চাকরি ছেড়ে দিয়ে সায়নকে সাপোর্ট করতে, কারণ কিছু মাস পরেই প্রেসিডেন্ট ইলেকশন হবে। কারণ তার শাশুড়ি চাইতো না সে পাবলিকের সামনে আসুক, কারণ সে কাউকে জানাতে চায় না যে তার ছেলের বউ এমন যে কথা বলতে পারে না। এখানে বলা যায় সায়নের মা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই হিজুর সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছে। তো তখন হিজুর মা বলে এইটা কি খুব বেশি দরকার? তখন সায়নের মা বলে এটা গোপন থাকাই ভালো। এইটা বলে সে চলে যায় সেখান থেকে। এখানে হিজুর মা তার সাথে উল্টা রাগ করে আর বলে এইটা তোমারই ভুল। অন্য কারো জামাইকে চুরি তো করছো, এখন ভালো মতো কাজ তো করবা। তুমি মনে রেখো তুমি চেয়ারম্যান হং এর মেয়ে। এগুলো শুনে হিজু একদম চুপ হয়ে যায় আর সেখান থেকে বের হয়ে যায়। তো গাড়ি চালানোর সময় সে অন্যমনস্ক থাকায় গাড়ি আউট অফ কন্ট্রোলে চলে যায়, যার ফলে গাড়ি রাস্তার মাঝখানে থেমে যায়। সে একটু পর গাড়ি চেক করলে বুঝতে পারে তার গাড়ি অটোমেটিক লক হয়ে গিয়েছে। তখনই একটা ট্রাক গাড়িকে ধাক্কা দিতে যেয়ে পাশ থেকে চলে যায়। ঠিক তখনই আমরা কিছু দূরে একটা ছেলেকে দেখতে পাই, যার হাতে একটি অন্যরকম মোবাইল ছিল। এখানে বোঝা যায় যে সে ছেলেটাই কিছু একটা করেছে, যার ফলে গাড়িটি লক হয়ে যায়। তখনই ছেলেটা হিজুর গাড়িতে ঢুকতে থাকে। তখনই সায়নের ফোনে একটা কল আসে। তখন সায়নের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার একটা আজব নাম্বার থেকে কল এসেছে। সায়ন কল রিসিভ করলে ফোনের ওপাশ থেকে বলতে থাকে, আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। সায়ন বলতে থাকে, কে তুমি আর এইসব কে আজাইরা কথা বলতেছো? তখনই আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যে সায়নকে কল করেছে, আর সে হিজুর গলায় একটা ছুরি ধরে আছে আর ফোনে সায়নকে ধমকাচ্ছিল। ঠিক সেই সময় সায়নের ফোনে চার্জ শেষ হয়ে যায়। সে ফোন চার্জ লাগিয়ে হিজুর মাকে কল দিলে হিজুর ব্যাপারে জানতে চায়। তখন হিজুর মা বলে ও আমার সাথেই ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ও বাসায় যাওয়ার জন্য বের হয়। এটা শুনে সায়ন একটু রিল্যাক্স হয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই নাম্বারটা ট্র্যাক করতে। কিছু সময় পর আবারও সেই ছেলেটা সায়নকে কল করে। তো এখানে সায়ন মজা করে বলে, হ্যাঁ বলো, আমার ওয়াইফকে কি তুমি মেরে ফেলেছো? তুই জানোস আমি কে আর আমার ওয়াইফই বা কে? তুই কি জানোস? তখন কিডন্যাপারটা বলে, আমি তোর ওয়াইফের গলায় ছুরি ধরে বসে আছি। যদি ফোন কাটোস তাহলে তোর ওয়াইফকে আজকে এখানেই শেষ করব। সায়ান তখন আবারও বলে, মজা করার মুডে আমি একদমই নেই, তাই এই প্র্যাঙ্ক কল করা এবার অফ কর। কিডন্যাপার বলতে থাকে, আমি সত্যি মেরে ফেলবো। সায়ান বলে, তো মেরে ফেল। কিডন্যাপারটা বলে, এখনই এত তাড়া কিসের? এখনো তো টাকার ব্যাপারে কথাই বললাম না। সায়ন বলে, তো যা যা ডিমান্ড আছে বলতে থাক, কারণ আমার কিছুই যায় আসে না, আর আমাকে আর ফোন দিবি না।
এইটা বলে কল কেটে দেয়, যার ফলে কিডন্যাপারের অনেক রাগ উঠে যায়, যার জন্য সে হিজুর গলায় ছুরিটা ঘোরাতে থাকে। গাড়িটা আবারও আউট অফ কন্ট্রোলে চলে যায়। তখন কিডন্যাপারটা হিজুকে বলে, এটা কিন্তু মজা না, তুই তো বুঝছস, তাহলে তোর জামাই এটা মজা কেন মনে করতেছে? তো জামাই কি তোরে নিয়ে কোনো চিন্তা করে না? তো জামাইকে আমি আবারও কল করছি, যদি এবার কল না উঠায় তাহলে এবার তুই মরবি। সায়নকে কল করলে সে কল উঠায় না, যার কারণে কিডন্যাপারটা হিজুর গলায় ছুরি দিয়ে কেটে ফেলে আর তাকে লাত্তি মারতে থাকে আর বলতে থাকে, এই ফোনটা অনেক আলাদা, এইটা দিয়ে শুধু তোর জামাইকেই কল করা যায়, আর এই ফোন 10 মিনিট অন থাকার পরই তোর জামাই ট্র্যাক করতে পারবে। ভয়েস মডুলেশন অন থাকায় ও আমার ভয়েসও চিনবে না, আর তার উপর তোমার গাড়ির কন্ট্রোল এখন আমার হাতে। এত সুন্দর প্ল্যান বানালাম, কিন্তু তোমার শয়তান জামাই তো আমার কলই ধরতেছে না। আবারও কল দিলে সায়ন এবার কল উঠায়। কিডন্যাপারটা আবারও বলতে থাকে, আমি কিন্তু তোর ওয়াইফকে মেরে ফেলবো। তখন সায়ন বলে, তো মেরে ফেল না, যখন মরে যাবে তখন আবার কল করিস। যেটা শুনে কিডন্যাপারের আবারও অনেক রাগ উঠে যায়। অন্যদিকে হিজো এই কথাগুলো শুনতে থাকে, যার কারণে তারও অনেক রাগ উঠে যায়। তখনই সে অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। হঠাৎ গাড়ি স্লিপ খায়, যার কারণে সে কিডন্যাপার গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে যায়। সিট বেল্ট থাকায় হিজু সেফ থাকে। এত কিছুর পর অবশেষে সায়ন বাসায় আসে। সেখানে হিজু সায়নের আগে এসেই তার ব্যথা পাওয়া জায়গায় ব্যান্ডেজ লাগায়। এত কিছুর পরও মেয়েটা আবারও রান্না করে। কিছুক্ষণ পর সায়ন এসে হিজুকে দেখে রিল্যাক্স হয়। তখন সায়ন বলে, তুমি বেঁচে আছো? আজকে কে যেন আমাকে প্র্যাঙ্ক কল করেছে আর বলেছে তোমাকে নাকি মেরে ফেলবে। আমার ওয়াইফকে মেরে ফেলবে? যাই হোক, তুমি তো বেঁচে আছো। এসব কথা শুনে হিজুর অনেক রাগ উঠে। তখনই সায়নের অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে, ওই নাম্বার ট্র্যাক করা যাবে না, কারণ ওইটা আমাদের লোকাল টাওয়ার ইউজ করে না, কিন্তু নাম্বারের ফার্স্ট 3 ডিজিট হচ্ছে 406। ওইটা একটা ভার্চুয়াল নাম্বার থেকে কল ছিল, আর এইটা রিয়েল টাইমে ট্র্যাক করা যাবে। যদি ওই নাম্বার থেকে কল আসে আর সেই কলে যদি 10 মিনিট কথা বলা যায়, তারপরে ওই নাম্বার ট্র্যাক করা যাবে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সায়নকে বলে, কালকে ব্রিটিশ অ্যাম্বাসেডরের ইভেন্ট আছে, যেখানে একজন সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে এমন কাউকে নিয়ে যেতে হবে, কারণ অ্যাম্বাসেডরের ওয়াইফও কথা বলতে পারতো না। তখন সায়ন হিজুকে কালকের জন্য রেডি থাকতে বলে, কারণ সে ওকে কালকে নিয়ে যাবে। কারণ একজন সাইন ল্যাঙ্গুয়েজ বুঝে বা জানে এমন কাউকে তো কালকে নিয়ে যেতেই হবে। এখানে হিজু কিছু বলে না। হিজু রুমে আসলে ওর মা ওকে কল দেয়। ওর মা ওকে বকতে থাকে আর বলে, এখনো নিজের জামাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক করতে পারলি না, দরকার হলে প্লাস্টিক সার্জারি করা, ভালো শেপে থাক, আরো অনেক কিছু শোনাতে থাকে। এসব কথা শুনে হিজু ওর বিয়ের কথা মনে করতে থাকে। 3 বছর আগে ও বিয়ের জন্য রেডি হয়ে বসে থাকে। তখনই সায়ন কিছু ডকুমেন্ট নিয়ে আসে আর বলে, এই ওয়েডিং ড্রেস তোমার না, এটা খুলে ফেলো, কারণ তুমি শুধু আমার ওয়াইফের জায়গা নিতেছো। আমাদের বিয়েটা প্রাইভেটই থাকবে, আর বাইরে কারোর সামনে আমার বউ হওয়ার একদিন তোমাকে করতে হবে না। তখন হিজু ড্রেস খুলতে থাকে। সায়ন তখন ওর কোটটা হিজুকে পরিয়ে দেয়, আর সাথে একটা ম্যারেজ কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে কিছু রুল ছিল। হিজু চাইলেই যখন তখন ডিভোর্স নিতে পারবে না, বিশেষ করে ইলেকশনের সময় তো একদমই না। আর সায়ন কখনোই ওকে পাবলিকলি ওয়াইফ হিসাবে পরিচয় দিবে না। হিজু এইসব রুল ভাঙলে তাকে 2 মিলিয়ন ওয়ান জরিমানা দিতে হবে। হিজু কন্ট্রাক্ট পেপারে সাইন করলে সায়ন ওকে রিং পরিয়ে দেয়। সায়ন বলে, তুমি কখনোই ভাববা না যে আমরা ম্যারিড কাপল। তুমি আমার কাছে একজন হোস্টেজের মতো, যাকে আমার কাছে পাঠানো হয়েছে। এভাবে তাদের বিয়ের কথা আজও পাবলিকলি জানাজানি হয়নি। তো হিজু একজন সাইন ল্যাঙ্গুয়েজ নিউজ প্রেজেন্টার ছিল। তো একদিন সে বকা দেওয়ার মতো সিন রিহার্সাল করতে থাকে, কারণ তাকে আজকে রাগের আর বকা দেওয়ার সিন নিউজে দেখাতে হবে। তো বিকালে তারা সেই ইভেন্টে যায়। এপিসোডের ফার্স্টে যেখান থেকে দেখেছি তারপর থেকে সিন কন্টিনিউ হয়। তাদেরকে দেখে সবাই গবেষণা করতে থাকে। সায়ন এইসব পাত্তা না দিয়ে অ্যাম্বাসেডরের ওয়াইফের কাছে যায়। তো এইখানে সায়ন আর অ্যাম্বাসেডরের কথা হিজু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার ওয়াইফকে বলতে থাকে। তো এইখানে অ্যাম্বাসেডরের ওয়াইফ হিজুকে সায়নের ওয়াইফ ভাবতে থাকে।
তখন হিজু বলে সে শুধু একজন হোস্টেস, তাদের মধ্যে পার্সোনাল কোনো রিলেশন নেই। সায়ন তাকিয়ে দেখে কিন্তু কিছু বুঝে না। অ্যাম্বাসিডার সায়নকে থ্যাঙ্কস জানায় সাথে ওই মেয়েটিকে আনার জন্য। তখন সায়ন বলে আমার ওয়াইফের ডিসেবিলিটি আছে। অ্যাম্বাসিডার বলে আপনার ওয়াইফকে তো কখনো দেখিনি, তাকেও আপনার সাথে আনতে পারতেন। তখন সায়ন বলে আমার ওয়াইফ আমার দুর্বলতা। এইটা শুনে হিজু কষ্ট পায়। সায়ন বলে কারণ আমি সরকারি কাজ করি, আমার উপর অনলাইনে অনেক অ্যাটাক করা হয়, তার জন্যই আমি চাই না আমার কারণে আমার ওয়াইফকে অনলাইনে হেট বা অ্যাটাকের শিকার হতে হয়। তখনই তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে। সে বলে সব রেডি আছে, এখন যদি ওই কিডন্যাপারের ফোন আসে তাহলে তাকে কলে 10 মিনিট রাখবেন। হিজু সেখান থেকে যে ড্রিঙ্ক করতে থাকে, তখন সায়নকে ড্রিঙ্ক করতে না করে। হিজু ফোনে টাইপ করে বলে সবকিছু ঠিক থাকলে আমি তাহলে চলে যাই। সায়ন বলে তুমি এখন যেতে পারবে না, যতক্ষণ আমি এখানে আছি তোমাকেও থাকতে হবে এইখানে। কোনো সমস্যা থাকলে বা পা ব্যথা করলে বসে থাকতে পারো। তখন হিজু সায়নকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে তোমার কি মনে হয় যে আমি শুনতে পারি না, নাকি কখনোই তুমি কষ্ট কি এইটা বুঝো না? আমি যে কষ্ট পাই সেগুলো তুমি কখনো দেখেছো? আর তখন তুমি কি বললা আমি তোমার দুর্বলতা? যদি দুর্বলতা হয়ে থাকে তাহলে আমাকে তোমার রক্ষা করা উচিত ছিল। আর কালকে তুমি কি করেছো? এটা বলে সে সায়নকে গালি দিতে থাকে। সায়ন এখানে তার কথা বেশি একটা বুঝতে পারে না। তখন হিজু বলে তুমি যে ওয়াইফের কথা বলো হয়তোবা সেটা আমি নই। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নাতে সে তার রাগগুলো ঝাড়তে থাকে। তখনই সে কিডন্যাপার কল দেয়। তখন সায়ন ফোন ধরে আর বলে আমার ওয়াইফ তো একদম ঠিকই আছে, কালকে তো তুই ওকে মারতে পারিসনি। আর এমনিও কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে তোর ফোন বারবার কেটে দিচ্ছিলাম। আজকে আমি ফ্রি আছি, তো এখন বলো তুমি আমার ওয়াইফকে কিভাবে কষ্ট দিবে? মূলত এসব কথা সায়ন কিডন্যাপারকে কলে 10 মিনিট রাখার জন্য বলতে থাকে। কিডন্যাপারটা বলে মনে হয় পার্টিতে তোমার করার মতো কিছু নেই। এইটা শুনে সায়ন কিছুটা শক হয়। তুমি কি অবাক হয়েছো এটা জেনে যে আমি কিভাবে জানলাম তুমি এখন পার্টিতে আছো? তুই ভাবতেও পারবি না আমি তোর কত কাছে আছি। সায়ন চারপাশে তাকিয়ে দেখে আর ফোনে বলতে থাকে তোর মতো লুজার কখনোই এখানে আসতে পারবে না, যার কারণে তুই তোর প্যাচাল অফ কর। তখন কিডন্যাপার বলে তুমি এখনো কিছু খাওনি তাই না? তুমি চাইলে কিন্তু তোমার বাম পাশে প্রসিটা খেতে পারো। এটা শুনে সায়ন আরো শক হয়। কিডন্যাপারকে বলতে থাকে তুই এখানে কিভাবে আসলি? তখন কিডন্যাপারটা বলে তুই তখন জিজ্ঞেস করলি না আমি তোর ওয়াইফকে কিভাবে কষ্ট দিব? তখন সায়ন হিজুকে চারপাশে খুঁজতে থাকে। হঠাৎই তার নজর যায় উপরে থাকা একটি লোকের উপর যে ফোনে কথা বলছিল। সায়ন লোকটিকে ধরতে গেলে জানতে পারে সেটা সে কিডন্যাপার ছিল না। তখন কিডন্যাপারটা বলতে থাকে তুই কি ভয় পেয়ে গিয়েছিস? সায়ন তার ওয়াইফকে খুঁজতে থাকে আর বলে তোর মতো লুজার আমার ওয়াইফের কিছুই করতে পারবে না। তুই আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছিস। আর এমনিও আমার ওয়াইফকে কি কখনো দেখেছিস? তোর আসল ওয়াইফ না, যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল সে ছিল চেয়ারম্যান হং এর বড় মেয়ে ইনা। বিয়ের একদিন আগে সে পালিয়ে যায়, যেটার ব্যাপারে আজ পর্যন্ত কেউ কিছু জানে না। যার কারণে তুই তার বড় বোনের বদলে হিজুকে বিয়ে করেছিলে, কারণ চেয়ারম্যান হং আর তোদের ফ্যামিলির সাথে আগে থেকে কোনো না কোনো সম্পর্ক ছিল। তুই তো বিয়ে করতে চেয়েছিলি হয়তোবা বড়টাকে, কিন্তু আফসোস করতে পারিসনি, তাই ছোটটাকে বিয়ে করেছিস। এই কথা যদি বাইরের সবাই জানতে পারে তখন কেমন হবে? সায়ন এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ এসব কথা শুধু তাদের দুই ফ্যামিলি জানে। তাকে বলে তুই কি চাস আমার থেকে? কিডন্যাপার বলে সবার প্রথমে তোর হিজুকে ছাড়তে হবে, তখন তুই তোর আসল ফিয়ান্সের সাথে থাকতে পারবি। আর এমনিও তো তুই হিজুকে পছন্দ করিস না। আর তখনই আমরা দেখতে পারি কিডন্যাপার হয়ে কথা বলা লোকটি আর কেউ ছিল না, সেটা হিজু নিজেই ছিল। আর ও কিন্তু কথা বলতে পারে। ফোনে ভয়েস মডুলেশন অন থাকায় হিজুর কথা একজন ছেলের মতো লাগছিল। কিন্তু এই ফোন হিজুর কাছে কিভাবে আসলো সেটা আমাদের একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। যখন সায়ন সে কিডন্যাপারকে বলে যে তুই আমার ওয়াইফকে মেরে ফেল, যখন মরে লাশ হয়ে যাবে তখন আমাকে আবার কল করিস। এটা বলে সে তখন কল কেটে দিয়েছিল। এটা শুনে হিজু অনেক কষ্ট পায় আর রাগে জোরে জোরে গাড়ি চালাতে থাকে। আর সেই কিডন্যাপারকে বলে যে ওই শালাকে আবার ফোন দে।
আমি ওকে কিছু বলতে চাই। সায়ন আর কল উঠায় না। তখনই গাড়ি স্লিপ খেলে সেখানে কিডন্যাপার গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে যায় আর তার মোবাইলটি পড়ে যায়। তখন হিজু সেই মোবাইলটি উঠিয়ে নেয়। আর তারপর আমরা আবার বর্তমানে চলে আসি, যেখানে হিজু বলে, তুমি তোমার আব্বুর ইলেকশন নষ্ট করতে না চাইলে আর বাইরের মানুষকে না জানাতে চাইলে তুমি হিজুকে ডিভোর্স দিয়ে দাও। তোমার কাছে কালকে পর্যন্ত সময় আছে তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর তা না হলে তোমার আমাকে 2 বিলিয়ন ওয়ান দিতে হবে। তখন সায়ন বলে, তোমরা তোমাদের স্বভাব থেকে কখনোই বের হতে পারবে না। তুমি জানো না আমি কে, আর তোমার এসব কথা ফেক নিউজ বলে চালিয়ে দিলে আমার খুব বেশি একটা ক্ষতি হবে না। আমাকে ব্ল্যাকমেইল করার আগে জেনে তো নিতে যে আমি কে। তোর মতো লোকদেরকে তো আমি চোখ বন্ধ করে অ্যারেস্ট করিয়ে দিতে পারি। তখন হিজু বলে, তুমি কালকে জানো কি হয়েছিল? আমি তোমার ওয়াইফকে প্রায় মেরেই ফেলেছিলাম। আমি ওর গাড়িতে ঢুকে ওর গলায় ছুরি বসিয়ে দিয়েছিলাম, ওকে লাত্তি দিয়েছিলাম, ও চুলও টেনেছি। বেচারি অনেক কষ্ট পেয়েছিল, ওকে তো আমি মেরে ফেলতে চেয়েছিলাম। ও নিজের জীবনের জন্য আমার কাছে একবারও ভিক্ষা চায়নি, কারণ ও তো কথাই বলতে পারে না। তুমি তো বলেছিলে ওকে মেরে ফেলো, যখন ও লাশ হয়ে যাবে তখন আবার কল করো। হিজুকে তো আমি মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওর ভাগ্য ভালো ছিল, হঠাৎ রাস্তায় গাড়ি স্লিপ থাকায় সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তোমার ওয়াইফ বেঁচে যায়। এসব শুনে সায়ন তার হাত দেওয়ালে মারতে থাকে। তখন সে ফোনে বলতে থাকে, তুই শোন, 2046, আমি কখনো একটা লোকের ব্যাপারে জানার জন্য এত উদ্বিগ্ন হইনি। আমি তোকে খুঁজে বের করবই। তোকে আমি অ্যারেস্ট করাবো না, আমি নিজেই তোকে ধরবো। 10 মিনিট হয়ে যায়। ঠিক তখন হিজু কল কেটে দেয়, কারণ তারও মনে ছিল যে কিডন্যাপার বলেছিল 10 মিনিটের উপরে কথা বললে ফোনটা ট্র্যাক করা যায়। তখনই সে এখানে ভয় পেয়ে যায়, কারণ কল একদম 10 মিনিট পর্যন্ত ছিল। যদি সায়ন তার ব্যাপারে সবকিছু জেনে ফেলে যে সে নিজেই কিডন্যাপার হয়ে কল করেছে, তখন তার কি হবে? এসব কথা ভেবে হিজু অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে সায়ন কি এগুলো বিশ্বাস করেছে, নাকি আমি ধরা পড়ে যাব। তো এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি দিব। আর সামনে এপিসোডগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং এবং থ্রিলার হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।